পলাশপুর নামক একটি গ্রামে বাসন্তী তার একমাত্র মেয়ে পূজাকে নিয়ে থাকতো। বাসন্তী খুবই গরিব ছিল। অনেক বছর আগে তার স্বামী এক দুর্ঘটনায় মারা যায়। এরপরে বাসন্তী তার মেয়েকে বড় করবার জন্য সে লোকের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতে থাকে। ঘরেতে খাওয়ার জন্য চাল ডাল হাট বাজার তো কিছুই নেই, তাহলে আজ আমরা কি না খেয়ে থাকবো? তুই এত চিন্তা করিস না তো মা, আমার কাছে কিছু টাকা রয়েছে। সেই টাকা দিয়ে আজ আমি হাট বাজার করে নিয়ে আসবো। আজকের দিনটা তো চলে যাবে, আর কাল আমি কাজের বাড়ি থেকে মাইনেটা চেয়ে নিয়ে আসবো। তুই অত চিন্তা করিস না তো মা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি তাড়াতাড়ি টাকাটা আমাকে দাও। আমি বাজারতে গিয়ে কিছু বাজার হাট করে নিয়ে আসি, এরপরে তো আবার রান্নাও চাপাতে হবে। এরপরে বাসন্তী বাড়ির ভিতর থেকে টাকা এনে পূজার হাতে দেয়। যা মা, দেরি করিস না, এখন বাজারে গিয়ে কিছু হাট বাজার করে নিয়ে আয় মা। আর শোন মা, সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। এরপরে পূজা বাজারে গিয়ে কিছু হাট বাজার করে নিয়ে সে আবার বাড়ি ফিরে আসে। দুপুরবেলা পূজা তার মাকে বলতে থাকে, মা, আমি বলছিলাম যে তুমি এত বছর ধরে তো কাজ করে আসছো, তোমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। আর শোনো, আমি বাইরে একটা কাজ দেখেছি, ভাবছি এবার থেকে আমি ওই কাজটা করব। আর তোমার কোনো কাজ করার দরকার নেই, তুমি এখন বাড়িতে একটু বিশ্রাম করবে। তোমার যে বয়স হচ্ছে, আমার জন্য তুমি আর লোকের বাড়িতে কত খাটবে বলো তো? আরে পূজা মা, আমি তোকে কতবার বলেছি বলতো, তোকে বাইরে কোথাও কাজ করবার কোনো দরকার নেই। যতদিন আমি বেঁচে আছি তোর চিন্তার কোনো দরকার নেই, আমিই কাজ করব। আর দুদিন পরে তোকে বিয়ে দেব, তুই তো শ্বশুর বাড়িতে চলে যাবি, আর সেখানে তো তোকে সারা জীবনই কাজ করতে হবে মা। তোকে এখন অন্য কোথাও কাজ করতে হবে না। ও মা, তুমি তো এত লোকের বাড়ি কাজ করো, তোমারও তো ভীষণ কষ্ট হয়। আর আমি যদি তোমাকে একটু সাহায্য করি তাতে কি ক্ষতি বলো তো মা? আর আমি যেখানে কাজটা দেখেছি না মা, সেইখানে অনেক ভালো টাকা পয়সা দেবে। তাই জন্যই বলছি তোমা, আমি তোমাকে সাহায্য করতে চাই। দেখ মা, তোর বাবা চলে যাওয়ার পরে থেকে আমি তোকে অনেক কষ্টে মানুষ করেছি রে মা। আমি তো তোকে ভালোভাবে পড়াশোনাটাও শেখাতে পারিনি। আর তোকে যদি আমি ঠিক মতো লেখাপড়া শেখাতে পারতাম, তাহলে আজ নিশ্চয়ই তুই কোনো বড় অফিসে চাকরি করতি। এই সব কিছুই আমার দোষ রে মা, আমার দোষ। আমি তোকে পড়াশোনাটাও শেখাতে পারিনি রে মা। শোন, এখন আমি কাজে যাই, তা না হলে অনেক দেরি হয়ে যাবে যে, বুঝেছিস? আর তুই সাবধানে থাক। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। বাসন্তী তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক জায়গায় ছেলে খুঁজতে থাকে, কিন্তু বাসন্তী অনেক গরিব হওয়ার কারণে তার মেয়েকে কেউই বিয়ে করতে চাইছিল না। আরে মালতী দিদি, এসো এসো দিদি, বসো বসো। আরে মালতী কাকিমা, আপনি কেমন আছেন? আরে মা পূজা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ কাকিমা, আমি ভালো আছি। আর মা পূজা, যা আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়। আরে না রে বাসন্তী, এখন আর চাটা খাবো না, চাটা পরে খাওয়া যাবে। এখন তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, বুঝেছিস? কি গো মালতী দিদি, যে ছেলের কথা বলেছিলাম তারাও নিশ্চয়ই আমাদেরকে পছন্দ করেনি। জানি এমনটাই হবে গো, আমরা তো গরিব, তাই আমাদেরকে কেউই পছন্দ করে না। আরে পাগলি, ওই ছেলের বাড়ি থেকে আমাদের পূজা মাকে পছন্দ করেছে রে। তারা বলেছে এই সামনের রবিবার তারা এসে আমাদের পূজা মাকে দেখে যাবে, আর সেদিন এসে দিনক্ষণ স্থির করে বিয়ের দিন পাকা করে যাবে, আর কিছুদিনের মধ্যে পূজা মাকে বিয়ে করে তারা নিয়ে যাবে। তুমি সত্যি বলছো দিদি? এ তো তাহলে খুবই খুশির খবর। তাহলে আমাদের এই ভাঙাচোরা ঘরদোর একটু গোছগাছ করে রাখতে হবে যে। আরে বাসন্তী, তুই অত চিন্তা করিস না তো, যদি ভগবান চায় তাহলে এই বাড়ির বিয়েটা পুরোপুরি পাকাপাকি হয়ে যাবে রে।
হ্যাঁ গো দিদি, যদি এই বাড়ির সম্বন্ধটা ঠিকঠাক হয়ে যায় তাহলে খুবই ভালো হবে গো। কতই ছেলে যে দেখলাম, সকলের অনেক অনেক চাহিদা। কি বলবো দিদি, এত এত চাহিদা আমাদের মতো গরিবরা কি পূরণ করতে পারে? আরে বাসন্তী, এত চিন্তা করিস না তো, এইবারে দেখবি সব ঠিকঠাকই হবে। বাসন্তী তার মেয়েকে সব বলতে থাকে। সামনের রবিবার ছেলের বাড়ি থেকে তোকে যে দেখতে আসবে রে মা। আমাদের এই ভাঙাচোরা ঘরদোর ভালো করে গোছগাছ করে রাখতে হবে, আর তার সাথে সাথে আমাদেরকে ওই দিন ভালো ভালো রান্না বান্নাও করতে হবে ছেলের পক্ষের জন্য। মা, এত কিছু করার কি দরকার আছে বলো তো? দেখো, আমার মনে হয় প্রতিবারের মতো এইবারেও হবে। এত কিছু করার কোনো দরকার নেই, প্রতিবারে তো কত ভালো মন্দ রান্না করা হয়। ছেলের বাড়ি থেকে আসে আর খাওয়া দাওয়া করেই চলে যায়। আরে না রে মা, তুই এত চিন্তা করিস না তো, এই সম্বন্ধটা পুরোপুরি পাকাপাকি হয়ে যাবে। এ নিয়ে তুই একদম ভাবিস না তো মা। এতদিন ধরে তুমি আমার বিয়ের জন্য যে কটা ছেলে দেখেছো, সবাই তো কত দাবি দাওয়া করেছে, তাদের কত চাহিদা। কেউ কি পণ ছাড়া বিয়ে করবে তুমি বলো মা? আমরা তো গরিব, তারা যদি এত পণ চায় তুমি কিভাবে দেবে বলো মা? আর বিয়েতে পণ চাওয়া তো এটা একটা অন্যায় ব্যাপার। আরে মা, এটা হলো আমাদের সমাজের রীতি, তাই তো এটা সবাই মেনে আসছে, আর এটা তো পূরণ করতেই হবে রে মা। কিন্তু মা, দেখ পূজা মা, আর কোনো কিছুই কিন্তু না, ঠিক আছে? এখন আমাদের অনেক কাজ পড়ে রয়েছে, আমাদের ঘরদোরগুলো সব পরিষ্কার করতে হবে। রবিবার সুকান্ত তার মাকে নিয়ে পূজাদের বাড়িতে চলে আসে পূজাকে দেখার জন্য। দেখো দিদি, তোমার মেয়ের আমাদেরকে পছন্দ হয়েছে, আর আমার ছেলেরও কোনো অসুবিধা নেই, ওরও পছন্দ হয়েছে। দিদি, তাহলে এটা তো খুবই খুশির খবর। কিন্তু কিন্তু কি দিদি? বলুন, আমাদের কাছে গোপন করবেন না, কিন্তু কি বলুন? দেখো দিদি, বিয়ের আগে যদি দাবি দেওয়ার কথা বলে নেওয়া যায় তাহলে পরে আর কোনো সমস্যা থাকে না। কথায় আছে না, পরবর্তীকালে তাহলে আর কোনো অসুবিধা হবে না। দিদি, আমি তো বেশি কিছু দিতে পারবো না, দেওয়ার মধ্যে ছেলের একটা গলার হার আর কিছু টাকা আর কিছু আসবাবপত্র দিতে পারবো মাত্র, কারণ আমরা যে খুবই গরিব। ঠিক আছে, তুমি এইটা দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর তেমন দাবি দেওয়া আমাদেরও নেই, তুমি যে এটা দিচ্ছ তা আমরা খুশি মনেই নেব। তাহলে এসো, বিয়ের কথা পাকা করা যাক। দিদি, তোমরা তাহলে সত্যি বলছো তোমাদের তেমন কোনো দাবি দেওয়া নেই? হ্যাঁ গো, কারণ আমার ছেলে একটা ভালো অফিসে বড় র্যাঙ্কে চাকরি করে, আর আমাদের এত টাকা পয়সার কোনো লোভ লালসাও নেই। আমার ছেলে যা রোজগার করে তাতে আমাদের দিব্যি চলে যায়, আমাদের তেমন কোনো দাবি দেওয়া নেই গো। এরপরে বিয়ের পাকা কথা দিয়ে তারা সেখান থেকে চলে যায়। দেখেছিস তো মা, আমি তোকে বলেছিলাম এই সম্মতটাই আমাদের পাকা কথাই হবে। তাহলে তুই দেখে নিলি তো মা আমার কথাটা, আর ওদের তেমন কোনো দাবি দেওয়া নেই, ওরা তো বিয়ের পাকা কথা দিয়েই চলে গেল। কিন্তু মা, তুমি তো অনেক পরিশ্রম করে কিছু টাকা পয়সা গুছিয়ে রেখেছো, আর সেগুলো যদি আমার বিয়েতে খরচ করে দাও তাহলে তোমার বাকি জীবনটা চলবে কি করে? আরে পূজা মা, তুই এত চিন্তা করিস না তো, আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না, আমি নিজেই সব কিছু সামলে নিতে পারবো। আর তোর যে একটা ভালো ঘরে বিয়ে হচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা রে।
এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর একটা ভালো দিন দেখে পূজা আর সুকান্তর বিয়েও হয়ে যায়। বিয়ের পরে পূজার বেশ ভালো দিন কাটছিল। একদিন, মা, বলছিলাম যে আমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গেল, একদিনও আমি মাকে দেখতে যাইনি। বলছি কি, আজ আমি মাকে একটু দেখে আসবো। মা যে বাড়িতে একা একাই থাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি কেন যাবে না? তুমি অবশ্যই যাবে তোমার মায়ের সাথে দেখা করতে বৌমা। ঠিক আছে মা, আমি তাহলে আজই একবার মায়ের সাথে গিয়ে দেখা করে আসবো। কিন্তু একটা কথা বৌমা, যখন বাপ মাকে দেখতে যাচ্ছই তখন মায়ের কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে নিয়ে আসবে, বুঝেছো বৌমা? কিন্তু কেন মা? দেখো বৌমা, বিয়ের আগে তোমার মা বলেছিল আমাদের কিছু টাকা পয়সা আর ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র দেবে, কিন্তু তোমার মা আমাদেরকে মাত্র 50,000 টাকা দিয়েছেন। আর যে জিনিসপত্রগুলো দিয়েছেন সেগুলো একদম ভালো নয়। একটা মাত্র আলমারি আর কিছু থালা বাসন দিয়ে তোমাকে বিদায় করে দিয়েছে বাড়ি থেকে। কিন্তু মা, বিয়ের আগে আমার মা তো বলেই দিয়েছিল বিয়েতে বেশি কিছু যৌতুক দিতে পারবে না। তখন তো আপনারা বলেই দিয়েছিলেন আপনাদের বেশি কিছু দাবি দেওয়া নেই। আরে তখন আমি কি জানতাম মাত্র 50,000 টাকা এই কটা থালা বাসন দিয়ে তোমাকে বিদায় করবে? যদি আগে জানতাম তাহলে ওই বাড়িতে আমি আমার ছেলেকে কখনোই বিয়ে দিতাম না। কিন্তু মা, আমার মা অতগুলো টাকা কোথায় পাবে বলুন তো? আমার বিয়ের সময় লোকের কাছে ধার দেনা করে মা আমাকে বিয়ে দিয়েছেন, আর মা লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে নিজের পেটটা চালায়। মা অতগুলো টাকা কোথায় পাবে? আমি অত শত জানি না, টাকা কোথা থেকে আনবে না আনবে আমি বুঝতেও চাই না। তবে একটা কথা তুমি কান খুলে শুনে নাও, আজকের যদি তুমি টাকা আনতে পারো তো খুবই ভালো, আর তা না হলে এই বাড়িতে তোমার মুখ যেন আমি কখনোই না দেখি। পূজা তার শাশুড়ি মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলেও তার শাশুড়ি মা কোনো মতেই বুঝতে চায় না। উল্টে তার শাশুড়ি মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে পূজা তার মায়ের কাছে যায় তার মায়ের কাছে সাথে দেখা করবার জন্য। এরপরে বিকেলে পূজা আবার বাড়িতে ফিরে আসে। কে রে, তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসেছিস নাকি? মা, এতগুলো টাকা আমার মায়ের কাছে ছিল না মা, আর এতগুলো টাকা আমার মা কোথা থেকে পাবে বলুন তো? তবে একটা কথা তুই শুনে রাখ কান খুলে, আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ। যতদিন না তুই তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসবি ততদিনই এ বাড়ির ভাত তোর জন্য বন্ধ। মা, এমনটা আমার সাথে করবেন না, আমার মা যে খুবই গরিব। আপনারা আপনাদের বাড়ির একটা কোণে আমাকে ফেলে রাখুন, আমি আপনাদের বাড়ির সমস্ত কাজ করে দেব মা, কিন্তু দয়া করে আমাকে এইভাবে করবেন না, কিন্তু এমনভাবে আমাকে তাড়িয়ে দেবেন না মা। আমি যে বিবাহিত, আমি যদি একবার বাড়িতে ফিরে যাই গ্রামের লোক অনেকে অনেক কটু কথা বলবে মা। দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মা। তোর কি হবে না হবে আমরা তা দেখতে চাই না, একটা কাঙাল ঘরের মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছি। তার শাশুড়ি মায়ের এমন কথাবার্তা শুনে পূজার ভীষণ কষ্ট লাগে আর সে কাঁদতে থাকে। বলছিলাম শোনো না, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। হ্যাঁ পূজা, বলো কি কথা? বলছিলাম কি, তুমি তোমার মাকে একটু বোঝাও না, কারণ আমার মায়ের কাছে তো এত টাকা নেই। মা বলছিলেন যে আমার মায়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে আসতে। তাহলে তুমি বলো তো, আমার মা তো লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে পেটটা চালায়, তিনি 50,000 টাকা কোথা থেকে পাবেন? কেন, মা তো ঠিকই কথা বলেছে। তোর মা তো বলেছিল বিয়ের সময় 50,000 টাকা আর ঘরের কিছু জিনিসপত্র দেবে, আর ঘরের জিনিসপত্র তো সব খারাপ দিয়েছে, আর মাত্র 50,000 টাকা দিয়েছে। এই টাকা দিয়ে তোর মা তোকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। যা, কালই যাবি, গিয়ে তোর মার কাছ থেকে টাকাটা নিয়ে আসবি।
পূজা তার স্বামীর এমন কথাবার্তা শুনে খুব অবাক হয়ে যায় এবং সে মুখেও কিছু বলতে পারে না। আচ্ছা নতুন বউ, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, তোমার সাথেও কি অত্যাচার শুরু হয়ে গেছে নাকি? অত্যাচার শুরু হয়ে গেছে মানে? দিদি, ব্যাপারটা কি বুঝলাম না আমি ঠিক। মানে আমি এইটাই বলতে চেয়েছিলাম যে তোমার শাশুড়ি মা আর তোমার বর তোমার উপর অত্যাচার করে নাকি ভালোবাসে? আরে দিদি, আপনি এসব কি বলছেন? ওনারা আমার উপর কেন অত্যাচার করবেন? ওনারা তো আমাকে ভালোই বাসেন, নিজের মেয়ের মতো। শোনো নতুন বউ, তোমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে তুমি কতটা সুখে আছো। আমাকে আর বলতে হবে না, এ পাড়ার সবাই জানে তোমার শাশুড়ি আর তোমার বর কেমন। আর তুমি ওর প্রথম স্ত্রী নও, এর আগে ওর দুটো বিয়ে হয়ে গেছিল। তাদের উপরে খুব অত্যাচার করতো, তাই তারা ছেড়ে চলে গেছে। প্রতিবেশীর মুখ থেকে এমন কথা শোনার পর পূজা খুব অবাক হয়ে যায়। তাই সে কোনো কিছু না বলে সে চুপচাপ বাড়ি চলে যায়। দেখ বৌমা, এখনই তুই তোর বাপের বাড়ি চলে যা, তা না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আর আমি আমার ছেলের আরও একটা নতুন বিয়ে দেব। তারা অনেক বড় লোক, যৌতুক হিসেবে আমার ছেলের বিয়েতে অনেক টাকা পয়সা দেবে বলেছে। তোর মতো কাঙালের মেয়েকে আমি আমার ঘরে রাখতে চাই না। এখনই তুই 50,000 টাকা নিয়ে আয়, তা না হলে এই বাড়িতে তোর কোনো থাকার জায়গা নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এইবারেই আমি বুঝতে পেরেছি। ওই প্রতিবেশী দিদিটা ঠিকই কথা বলেছে। আর আপনি আপনার ছেলের আবার বিয়ে দেওয়ার কথা বলছেন। ছি মা, আপনার লজ্জা করে না? আপনি আপনার ছেলেকে নিয়ে ব্যবসা করছেন। সবার সামনে তো গিয়ে বলেন আমার ছেলে চাকরি করে, আমাদের কোনো দাবি নেই। কিন্তু বিয়ের পরে কি করেন? বৌমাদের উপরে অত্যাচার করেন, টাকা পয়সার জন্য চাপ দিতে থাকেন। এটা কি আপনাদের ভালো মানুষের পরিচয়? দেখ খোকা, দেখ তোর মাকে কেমন অপমান করছে তোর বউ। আমাকে এইভাবে অপমান করবে আর তুই কি চুপচাপ দেখবি? এই মেয়ে তো এখন মুখে মুখে তর্ক করতেও শিখে গেছে। পূজা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মাকেই তুই অপমান করিস? দেখ তাহলে তোর কি অবস্থাটাই করি। তারপরে সুকান্ত আর টুম্পা মিলে পূজাকে ভীষণ মারধর করতে থাকে। আর মারধর করার পর তাকে বাড়ি থেকে বার করে দেয়। শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়ার ফলে পূজা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে যায়। আরে মা, তোর এ কি অবস্থা হয়েছে? তোর এমন অবস্থা কে করলো মা? আর তুই এমন ভাবে কেন কাঁদছিস বল আমাকে। মা, আমার বর আর আমার শাশুড়ি মিলে আমাকে এমন ভাবে মেরেছে মা। কিন্তু মা, তোর দোষটা কোথায়? আর কেনই বা তারা তোকে এমন ভাবে মেরেছে মা? ও মা, ওরা কদিন ভাবে আমার উপরে অত্যাচার করছে খুব। ওরা বলেছে আমাকে আমি যেন আমার মায়ের কাছ থেকে 50,000 টাকা চেয়ে নিয়ে আসি। কিন্তু মা, তুমি এত টাকা কোথায় পাবে বলো তো? আমি বলেছিলাম আমার মায়ের কাছে এত টাকা নেই। তারপরে ওরা আমাকে এইভাবে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। শোন মা, আমি যেখানক থেকে 50,000 টাকা জোগাড় করে তোর শ্বশুর বাড়িতে দিয়ে আসবো মা, তুই একদম চিন্তা করিস না। আমি চাই না মা তোর সংসারটা এইভাবে ভেঙে যাক। না, আমি আর ওই বাড়িতে যাব না মা, আমি তোমার কাছেই থাকবো। মা, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব মা, আমি কখনো আর ওই বাড়িতে যাব না। ওরা খুব খারাপ মা, ওরা খুব বাজে। ওরা ছেলেকে দিয়ে ব্যবসায় নামিয়েছে মা, একটা একটা করে বিয়ে দেবে আর 15 টাকায় বসে বসে খাবে মা, ওরা খুব খারাপ। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। পূজা একটা অফিসে রান্না বান্নার কাজ পেয়ে যায়। পূজা তার অতীতটাকে ভুলে গিয়ে নতুনভাবে বাঁচার চেষ্টা করছে। দেখতে দেখতে এমনভাবে আরও 2 বছর কেটে যায়। পূজা যে অফিসে কাজ করে সেই অফিসের মালিক পূজাকে খুব পছন্দ করতে লাগে। তাই একদিন অফিসের মালিক পূজাকে বলতে থাকে, পূজা, আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি, বলতে গেলে তো 2 বছর ধরেই চিনি। তুমি যেদিন থেকে এই অফিসে কাজে এসেছো, পূজা
আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ মালিক, আপনি বলুন না, আপনি কি বলতে চান? দেখো পূজা, আমি তোমাকে 2 বছর ধরেই চিনি। যেদিন থেকে তুমি এই অফিসে কাজে ঢুকেছো সেই দিন থেকেই আমি তোমাকে চিনি। পূজা, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমাকে বিয়ে করতে চাও পূজা? মালিক, আমি আমার বিয়ের ব্যাপারে এখনো কিছু ভাবিনি, তবে আমার পক্ষে সম্ভব নয় আবার একটা বিয়ে করা। আমাকে আপনি ক্ষমা করে দেবেন মালিক। দেখো পূজা, আমি সব কিছুই জানি, তোমাকে অতীতে যা যা ঘটেছে, তবে সব কিছু তুমি ভুলে যাও। সব মানুষ কখনো সমান হয় না, আর আমি তোমাকে একটা নতুন জীবন দিতে চাই পূজা। কিন্তু মালিক, আমি এই অফিসে সামান্য একটা রাঁধুনি, আর এই অফিসে অনেক ভালো ভালো মেয়ে রয়েছে। তাহলে আপনি একটা মালিক হয়ে সামান্য একটা রাঁধুনিকে কেন বিয়ে করতে চান? দেখো পূজা, তুমি একটা রাঁধুনি, সেটা আমার কাছে বড় কথা নয়। বড় কথা হলো তোমার কাছে একটা বড় মন রয়েছে, সেইটাই আমার কাছে আগে। আর হ্যাঁ, তোমার বিয়ের পর আমি তোমাকে অনেক খুশি রাখবো, আর তোমার সব অতীতকে আমায় ভুলিয়ে দেব, আর তোমার মাকে আমি নিজের মায়ের মতোই যত্ন করব। মালিকের কথায় পূজা রাজি হয়ে যায় বিয়ের জন্য। এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। রাহুল আর পূজার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে রাহুল পূজাকে খুব যত্নে রাখতে থাকে, তার সাথে সে তার শাশুড়ি মাকেও খুব খেয়াল রাখতে থাকে। তাদের জীবন এমনভাবে খুশি খুশি কাটতে থাকে। জীবনের চলার পথে যদি কোনো ভালো মানুষের সঙ্গে থাকো তাহলে নিজেও ভালো হবে এবং সব কিছুই ভালো হবে, কিন্তু যদি খারাপ মানুষের সাথে থাকো তাহলে নিজেও খারাপ হবে আর সমাজটাকেও খারাপ করবে।